বুলেট ট্রেনে বেজিংয়ের পথে প্রধানমন্ত্রী দালিয়ানে অংশ নিলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে। তীব্র গরমে নাকাল পশ্চিম ইউরোপের জনজীবন, মোকাবেলায় এখনও যথেষ্ট প্রস্তুত নয় বলছেন বিশেষজ্ঞরা। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরেফিন। বুলেট ট্রেনে চীনের বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। স্থানীয় সময় দুপুর 2টায় দালিয়ান থেকে রওনা হন বেইজিংয়ের উদ্দেশ্যে। এর আগে দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। কথা বলেন সম্মেলনে আসা বিশ্ব নেতাদের সঙ্গে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ইনোভেটিং অ্যাট স্কেল বা বড় পরিসরে উদ্ভাবন। দালিয়ানের মতো বেজিংয়েও ব্যস্ত সফরসূচি তারেক রহমানের। বৈঠক করবেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে। সই হতে পারে বেশ কয়েকটি সমঝোতা স্মারক। ইউরোপ পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। এখানে তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় 2 থেকে 3 গুণ বেশি হারে বাড়ছে। কিন্তু এই চরম গরম মোকাবেলায় মহাদেশটি এখনও যথেষ্ট প্রস্তুত নয় বলছেন বিশেষজ্ঞরা। প্রচণ্ড গরমে নাভিশ্বাস জনজীবন। একটু শীতলতার খোঁজে সুইমিং পুল কিংবা সমুদ্র সৈকতে ছুটছেন ইউরোপবাসী। পথচারীদের একটু স্বস্তি দিতে রাস্তাঘাটের আশপাশে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে কুলিং মেশিন। জীবন বাঁচাতে পানিতে নেমেও ডুবে হচ্ছে মৃত্যু। গত কয়েকদিন ধরে এমন পরিস্থিতির মধ্যেই দিন পার করছেন ইউরোপের বেশ কয়েকটি দেশের মানুষ। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের উষ্ণতম মহাদেশে পরিণত হয়েছে ইউরোপ। টানা 2 মাসের মধ্যে দ্বিতীয় রেকর্ড ভাঙা তাপপ্রবাহ দেখছে মহাদেশটি। জুলাই মাস আসতে এখনও বাকি। তার আগেই ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, ইতালিতে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। অন্তত 23 দেশে জারি করা হয়েছে তাপপ্রবাহ সতর্কতা। বর্তমানে তাপপ্রবাহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স। দেশটিতে গড় তাপমাত্রা পৌঁছেছে 85.6 ডিগ্রি ফারেনহাইটে, যা ছাড়িয়েছে 2019 সালের রেকর্ড। ফ্রান্সে তীব্র গরম এরই মধ্যে প্রাণঘাতী রূপ নিয়েছে। 18 জুনের পর থেকে অন্তত 40 জন পানিতে ডুবে মারা গেছেন। অস্বাভাবিক গরমের কারণে ঝুঁকিপূর্ণভাবে নদী, হ্রদ ও সমুদ্র সৈকতে ভিড় বেড়ে যাওয়ায় এসব দুর্ঘটনা হয়েছে বলছে প্রশাসন। যুক্তরাজ্যের পরিস্থিতিও উদ্বেগজনক। দেশটির আবহাওয়া বিভাগ জারি করেছে রেড ওয়ার্নিং। তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে দেয়া হচ্ছে এমন পূর্বাভাস। সতর্কতা হিসেবে বন্ধ রাখা হয়েছে স্কুল। কিছু ক্ষেত্রে চালু আছে অর্ধদিবস কার্যক্রম। জনগণকে অপ্রয়োজনে ট্রেন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। স্পেনেও তাপপ্রবাহ ভয়াবহ। দেশটির দক্ষিণাঞ্চলের আন্দোহারে তাপমাত্রা ছাড়িয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস। 5 প্রদেশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ইউরোপের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সীমিত হওয়ায় গরমে বিপাকে পড়েছে জনগণ। মহাদেশের মাত্র 20% বাড়িতে এয়ার কন্ডিশনার আছে। ইউরোপে সচরাচর দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ কম থাকায় অনেক বাড়ি এমনভাবে নির্মাণ করা যাতে শীতকালে তাপ ধরে রাখা যায়। বর্তমানে অতিরিক্ত গরমে এসব ভবনে আটকে থাকা তাপ মানুষকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে। আইকারাস ক্লাইমেট রিসার্চ সেন্টারের পরিচালক পিটার থন বলছেন, আগামী 3 মাস ইউরোপের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উষ্ণ হতে পারে। তার মতে 2 শতাব্দী ধরে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। ইউরোপের বর্তমান তাপপ্রবাহ কোনো সাময়িক আবহাওয়ার বিপর্যয় নয়, বরং জলবায়ু পরিবর্তনের নতুন বাস্তবতার এক কঠিন সতর্ক সংকেত বলছেন বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে স্পেন এবং ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে স্পেনে, সহকর্মী তৌফিকুর রহমান রয়েছেন সেখানটায়। তৌফিক, আবহাওয়া পরিস্থিতির কি খবর আছে এবং এই তাপপ্রবাহ মোকাবেলায় প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে স্পেন একটি শীত প্রধান দেশ হওয়া সত্ত্বেও এই বছরের তাপমাত্রা সকল রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। আপনি জানেন যে স্পেনে মাদ্রিদে অলরেডি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অলরেডি অতিক্রম করেছে এবং স্পেনের প্রায় 5টি প্রদেশে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাছাড়া স্পেনের ফসলি জমি থেকে শুরু করে বনাঞ্চল সহ
হাজার হেক্টর জমি কিন্তু আগুনে পুড়ে গেছে এই তীব্র তাপদাহের কারণে। এবং আপনি জানেন যে ইতিমধ্যে মৃত্যু সংবাদও কিন্তু আমরা পেয়েছি প্রায় আপনি যদি মে থেকে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা হিসাব করলে দেখেছি যে প্রায় 101 জনের মৃত্যু কিন্তু ইতিমধ্যে হয়েছে এই গরমের কারণে। আর গত এক সপ্তাহে কিন্তু প্রায় 6 জনের মৃত্যু হয়েছে শুধু বালেন্সিয়া এলাকাতে। তো এই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে যে যেখানে বয়স্ক মানুষ আছেন, শিশু এবং দীর্ঘদিন রোগে আক্রান্ত এমন যারা আছে তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এবং বেশি বেশি পানি পান করার কথা বলা হয়েছে এবং বিশ্রামে থাকার কথা, এবং খুব প্রয়োজন না হলে রোদ্রে না বেরোতে বলা হয়েছে। যদি রোদ্রে বের হয় যেন ছাতা ব্যবহার করা হয়, এবং মেট্রো কিংবা এই যে গণপরিবহন গুলো আছে এই গণপরিবহন গুলোতে যাতায়াত সীমিত করার কথা বলা হয়েছে, যে আপনারা যদি খুব প্রয়োজন না হয় যেন এই গণপরিবহন গুলো আপাতত মানুষ খুব বেশি প্রয়োজন না হলে যেন না বের হয়। এবং পাশাপাশি আহ স্বাস্থ্য খাতে কিন্তু বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় পানির সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। জানেন যে স্পেনের বিভিন্ন জায়গাতে কিন্তু রাস্তায় কিন্তু পানির ব্যবস্থা রয়েছে। আর আমরা যদি বলি যে এই মাদ্রিদ ছাড়া যদি এক্সট্রেমাদুরা কিংবা বালেন্সিয়া কমিউনিটিতে কিন্তু আহ, তাপমাত্রা এতটাই তীব্র হয়েছে যে মানুষ আসলে আহ, মনে মনে হচ্ছে যে মানুষ পুড়ে যাচ্ছে। এমন এমন অবস্থার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে স্পেন শহরে। আর স্পেনের বিশেষ করে যদি আমরা বলি যে গালিসিয়াতে কিন্তু জনজীবন খুব উষ্ণাগত হয়ে গেছে এই তীব্র গরমের কারণে। এই তীব্র গরম কিন্তু সব রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। এই বছরের সর্বোচ্চ রেকর্ড কিন্তু আজকে রয়েছে। আজকে মাদ্রিদে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এবং আহ, স্পেনের যারা আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই গরমটা আসলে আরো এক সপ্তাহ এই তাপপ্রবাহ চলবে একইভাবে। তবে এক সপ্তাহ পর থেকে আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে এখানে স্পেন থেকে। আর আপনি জানেন যে স্পেনের যেহেতু শীত প্রধান দেশ অতটা গরম পড়ে না, যার কারণে আসলে ততটুকু আহ এই প্রস্তুতি থাকে না এখানে গরম মোকাবেলার জন্য। তারপরেও কিন্তু এখানে যথেষ্ট চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যার জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা দেওয়া যায়। আর এখানে যে চিকিৎসা সেবা রয়েছে খুবই দ্রুত এই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। যদি গরমের কারণে কেউ আক্রান্ত হচ্ছে, রোগাক্রান্ত হলে কিন্তু সেখানে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আপনি জি তৌফিক, ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি। ফ্রান্স থেকে সহকর্মী আহসান হাবিব যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাবিব, আমরা স্পেনের কথা শুনছিলাম। ফ্রান্সের আজকের আবহাওয়া কি পরিস্থিতি আমাদের জানাবেন, এবং এই তাপপ্রবাহে কোনো মৃত্যুর খবর আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সিটি কর্পোরেশনের অফিস, মেয়র অফিস বলে। প্রতিনিয়ত এখান থেকে আমাদেরকে তথ্য দিচ্ছেন। সেই তথ্যের ভিত্তিতে আপনাকে বলে রাখি, গতকালকে প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হয়েছিল সেখান থেকে বলেছে শুধু পানিতে ডুবে মারা গেছে 40 জন। এছাড়া আরো বিভিন্ন ভাবে এই গরমের প্রভাবে মৃত্যুর সংখ্যাটা তারা আজকে বিকালে জানাবে যে টোটাল কতজন। সেটি 40-এর যে উপরে হয়েছে এটা আমরা নিশ্চিত হয়েছি, কিন্তু সঠিক তথ্যটা আমরা দিতে পারছি না, যেটা আমরা সন্ধ্যায় দিতে পারবো। আচ্ছা, আরেকটি কিছু বিষয় আপনাদেরকে আমি ছোট ছোট জানিয়ে দিই। এখানে এই তাপ প্রবাহের আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে 41 ডিগ্রি। এটি একটি দক্ষিণ ফ্রান্সের একটি শহর অ্যাভিগননে। আজকে 41 ডিগ্রি। এবং এই তাপমাত্রার কারণে শুধু ছোট শহরগুলো নয়, প্যারিসে আইফেল টাওয়ার বন্ধ ঘোষণা করা হয়েছে। লু মিউজিয়ামের দর্শনার্থীদের জন্য পরিদর্শনের সময় সীমিত করা হয়েছে। ট্রেন চলাচলের 20% ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এবং সকল যাত্রীদেরকে বলা হচ্ছে ধৈর্যের সাথে এই সমস্যা মোকাবেলা করার জন্য। পাশাপাশি ইমার্জেন্সিতে উপচে পড়া শিশুদের ভিড়, যেখানে বিভিন্ন ঠান্ডা গরম জনিত কারণে অসুস্থ হয়ে তারা আসছে। আর মেয়র অফিস থেকে সবচেয়ে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে রেন নামক শহরটিতে 60,000 পরিবার বিদ্যুৎবিহীন। এটি অবর্ণনীয়। ট্রান্সফরমার বিকলের কারণে এই বিপর্যয় ঘটেছে। গতকাল সারা রাত কর্মীরা কাজ করার পরও এখনো বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। আপনি বুঝতেই পাচ্ছেন যে কি ভয়াবহ অবস্থা চলছে ফ্রান্সে। এবং আপনাকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে টক শো হয় টেলিভিশন গুলোতে, সেখানে টক শো যারা উপস্থাপক এবং যারা অতিথিরা আসে তারা
একটা কথাই বলতেছে যে এই বিষয়ে আমরা আর কোনো কথাই বলতে চাই না, কারণ সরকার পুরোপুরি ব্যর্থ। কেন সরকার কোনো ব্যবস্থা নেয়নি, এই রকম প্রশ্ন আমাদেরও। তবে আপনাকে আরেকটা বিষয় আমি একটু জানিয়ে রাখি যে সৌদি আরবে প্রচুর তাপ দাহ থাকে, থাকে। কেন ফ্রান্স 40-45-এ এই নাজেহাল অবস্থা? আপনাকে বলে রাখি যে ফ্রান্সের যে বাড়িগুলো, স্ট্রাকচার গুলো রয়েছে, এখানে শীতাতাপ নিয়ন্ত্রিত একেবারেই নাই। তারা কোনো ব্যবস্থাই করে না। ইভেন ফ্যান যে ঝুলাবে তারও সিলিং এর কোনো ব্যবস্থা নেই। এবং এত ছোট ছোট রুমের পরিসরগুলো যেখানে ফ্যানের ব্যবস্থা নেই, কিছু টেবিল ফ্যানের ব্যবস্থা করে। এরা শীতাতাপ নিয়ন্ত্রিত এইগুলোতে অভ্যস্ত না। এই যে এরা কারণ হলো তাপপ্রবাহ সাধারণত 1 দিন 2 দিন থাকে। এইরকম টানা যে সপ্তাহ ধরে রয়েছে, এই কারণেই ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে ফ্রান্সে। এবং মানুষজন অনুধাবন করতে পারছে যে এখন শীতাতাপ নিয়ন্ত্রণ প্রত্যেকটা বাসায় খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবং এখন আপনাকে আমি দেখাতে পারি যে এখানে যেখানে আপনি দেখেন যে এই মানুষের সমাগম হচ্ছে, এরা এই আন্দোলন করতে ব্যস্ত যে আমরা শীতাতাপ নিয়ন্ত্রিত একটি ফ্রান্স চাই, যেখানে প্রত্যেকটা বাসায় এই ব্যবস্থা থাকবে, যেটি এতদিন ছিল না। ইভেন দেখেন দর্শনার্থী এই হোটেলগুলোতে জমজমাট থাকে, এখন পুরো ফাঁকা, কোনো মানুষই নেই। এই চিত্রটা এখন জি হাবিব, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দর্শক, স্পেন এবং ফ্রান্স থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন গুদামের ছাদ ভেঙে আটকা পড়েছেন বহু শ্রমিক। এই ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুপুরে হঠাৎই ছাদটি ধসে পড়ে। অর্ধশতাধিক শ্রমিক সেখানে কাজ করছিলেন বলে জানা যায়। দুর্ঘটনার কারণে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন তারা। স্থানীয়রা জানান, এখনও আটকা পড়ে শ্রমিকের আর্তনাদ শোনা যাচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল বাহিনী এবং জরুরি উদ্ধারকারী দল। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ পরবর্তী আলোচনায় অগ্রগতির কথা বলা হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে এখনও দুই পক্ষের অবস্থান একেবারেই ভিন্ন। পারমাণবিক তদারকি, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এদিকে লেবানন ইসরায়েল আলোচনাও শুরু হয়েছে ওয়াশিংটনে। মাত্র কয়েকদিন আগেও ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধবিমানের গর্জনে কাঁপছিল মধ্যপ্রাচ্য। এখন সেই যুদ্ধক্ষেত্রে জায়গা নিয়েছে আলোচনার টেবিল। যুক্তরাষ্ট্র ইরান 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর প্রতিশ্রুতি দিলেও প্রথম দফার আলোচনা শেষ হতে সামনে এসেছে গভীর মতপার্থক্য। সবচেয়ে বড় বিরোধ তৈরি হয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বোচ্চ পর্যায়ের নজরদারিতে সম্মত হয়েছে। কিন্তু তেহরান বলছে ভিন্ন কথা। ইরানের দাবি, পরিদর্শকদের ফেরানোর বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। তবে আইএর প্রধান রাফাল গ্রোসি বলছেন, দেরিতে হলেও পরিদর্শন হবে। তার এই বক্তব্য যেন দুপক্ষের পাল্টাপাল্টি দাবির মাঝখানে নতুন এক বাস্তবতার ইঙ্গিত। এদিকে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী। যুদ্ধের সময় কার্যত অচল হয়ে পড়া এই জলপথ এখন আবার খুলতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? কোনো দেশ আন্তর্জাতিক জলপথে চলাচলের জন্য টোল বা ফি আরোপ করতে পারে না। বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক জলপথের মতো এখানে একই নিয়ম প্রযোজ্য। এদিকে আলোচনার টেবিলে আরেকটি স্পর্শকাতর ইস্যু ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো দর কষাকষি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অর্থাৎ চূড়ান্ত চুক্তির পথে এখনো রয়ে গেছে বড় বাধা। শুধু ইরান নয়, লেবাননকেও ঘিরে চলছে নতুন কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে শুরু হয়েছে লেবানন ইসরায়েলের ৫ম দফা আলোচনা। কিন্তু যুদ্ধের ক্ষত এখনও গভীর। জাতিসংঘের হিসাব বলছে, দক্ষিণ লেবাননে সম্পূর্ণ ধ্বংস হয়েছে 11,000-এর বেশি আবাসিক ভবন। হাজার হাজার পরিবার এখনো জানে না তারা আদৌ নিজেদের ঘরে ফিরতে পারবে কিনা। এই পরিস্থিতির মধ্যেই নিজ দেশেও চাপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো থেকে মার্কিন প্রেসিডেন্টকে বিরত রাখতে প্রস্তাবে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। 50-48 ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়, যদিও এটি আইনি বাধ্যবাধকতা তৈরি করে না। তবে ট্রাম্পের ইরান নীতি নিয়ে কংগ্রেসে বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এই প্রস্তাবকে। ঋতু সাহা, চ্যানেল 24।
কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে প্রস্তাবে অনুমোদন দিয়েছে মার্কিন সেনেট। 50-48 ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। যদিও এটি আইনি বাধ্যবাধকতা তৈরি করে না, তবে ট্রাম্পের ইরান নীতি নিয়ে কংগ্রেসে বাড়তে থাকা উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এই প্রস্তাবকে। এর আগে প্রতিনিধি পরিষদেও চলতি মাসে একই ধরনের প্রস্তাব পাশ হয়। যদিও ট্রাম্প এই ভোটকে অর্থহীন এবং ভুল সময়ে নেওয়ার সিদ্ধান্ত বলে আখ্যা দেন। এদিকে ইরান যুদ্ধে ব্যবহৃত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম মজুদের জন্য কংগ্রেসের কাছে $80 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ চেয়েছে পেন্টাগন। গাজায় শিশুদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের হামলা জাতিগত নিধন, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অংশ। অধিকৃত পশ্চিম তীরেও একই অপরাধ করে আসছে ইসরায়েল। জাতিসংঘের একটি আন্তর্জাতিক স্বাধীন কমিশনের তদন্তে এমন তথ্য উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদন নিয়ে কমিশনের কর্মকর্তা শ্রীনিবাসন মুরালীধর জানান, ফিলিস্তিনি শিশুদের নির্বিচারে লক্ষ্যবস্তু এবং হত্যা করা হচ্ছে। এমনকি গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতির পরও থামেনি হত্যাযজ্ঞ। গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংসের লক্ষ্যেই এমন নির্বিচার হত্যাকাণ্ড চালাচ্ছে আইডিএফ, এমন অভিযোগও তোলা হয় প্রতিবেদনটিতে। ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে, সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। হরমুজ প্রণালী ঘিরে বিশ্বজুড়ে তেলের বাজারে চরম অস্থিরতা, যার সরাসরি প্রভাবে টালমাটাল দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতি। আকাশচুম্বী তেলের দাম আর বিশাল অঙ্কের ভর্তুকির চাপে পিষ্ট এই অঞ্চলের দেশগুলো। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে রাজকোষে টান পড়ায় তৈরি হয়েছে নতুন সংকট। হরমুজ প্রণালী বন্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সংকটে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। পরিস্থিতি সামলাতে সরকারগুলো বিশাল অঙ্কের ভর্তুকির চাপে পিষ্ট হচ্ছে। পরিসংখ্যান বলছে এই অঞ্চলে জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকির পরিমাণ $350 বিলিয়নেরও বেশি, যা দেশগুলোর মোট জিডিপির 8%। মধ্যপ্রাচ্যের উপর এই দেশগুলোর অতি নির্ভরতা সংকটকে আরও ঘনীভূত করেছে। 2025 সালে ফিলিপাইন অপরিশোধিত তেলের 97% এবং ভিয়েতনাম 92% আমদানি করে। অধিকাংশ দেশেরই কৌশলগত তেলের মজুদ 30 দিনের নিচে হওয়ায় তারা বৈশ্বিক যে কোনো ধাক্কায় চরম ঝুঁকির মুখে পড়েছে। সংকট মোকাবেলায় এ বছরের এপ্রিল থেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া তেলের ব্যবহারে বিধিনিষেধ ও ক্রয় সীমা নির্ধারণ করে দিয়েছে। থাইল্যান্ডের তেল তহবিল মাত্র 1 মাসের ব্যবধানে বড় ধরনের উদ্বৃত্ত থেকে $65 বিলিয়ন বাথ ঘাটতিতে পড়েছে। পরিস্থিতি সামলাতে থাইল্যান্ড $617 মিলিয়ন ঋণ নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে ভিয়েতনাম দাম স্থিতিশীল রাখতে $303 মিলিয়ন তহবিল ঘোষণা করলেও কর ছাড়ের কারণে প্রতি মাসে হারাচ্ছে বিপুল রাজস্ব। বিশেষজ্ঞরা বলছেন, গণহারে ভর্তুকি দেওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং অকার্যকর। ভর্তুকির অর্থ সাশ্রয় করে বৈদ্যুতিক যানবাহন ও জ্বালানি সাশ্রয় প্রযুক্তিতে জোর দেওয়ার পরামর্শ তাদের। ইফতেখার আলম, চ্যানেল 24। ডেনমার্কের ফানো দ্বীপে হয়ে গেল আন্তর্জাতিক ঘুড়ি উৎসব, যেখানে আকাশ জুড়ে বসেছিল বর্ণিল সাজের 25,000 রঙিন ঘুড়ির মেলা। ঘুড়ি উৎসব উপলক্ষে দেশি বিদেশি হাজারো পর্যটকদের ভিড় জমে দ্বীপটিতে। ডেনমার্কের মনোরম দ্বীপ ফানোতে হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। 21 জুন শুরু হওয়া এই উৎসবে বিশ্বের 26টি দেশের হাজারো ঘুড়িপ্রেমী অংশ নেন। আয়োজকরা বলছেন, ফানো ইন্টারন্যাশনাল কাইট ফ্লায়ার্স মিটিং বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উৎসব। ঘুড়ি ওড়াতে উৎসাহী এমন 5,000 মানুষ এবছর এই অনুষ্ঠানে অংশ নেন। দ্বীপের আকাশ ছেয়ে যায় 25,000 ঘুড়িতে, রং, আকার ও নকশার বৈচিত্র্যে যার সবগুলোই ভিন্ন। ফানো একটি চমৎকার স্থান, কারণ এখানে ঘুড়ি ওড়ানোর জন্য প্রচুর জায়গা আছে। এটি একটি ব্যতিক্রমী বিষয়, কারণ অনেক দেশে সৈকতে ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ। ঘুড়ি ওড়ানো এটা অত সহজ নয়, এর জন্য কিছু প্রস্তুতি নিতে হয়। অবশ্যই বেশ কিছু লোক প্রয়োজন। আমরা এখানে প্রায় 20 জনের মতো আছি। শেখার জন্য কিছুটা সময় লাগে, কিন্তু কিছুক্ষণ পর এটা স্বয়ংক্রিয় হয়ে যায়।
সমতল সমুদ্র সৈকত আর স্থিতিশীল উপকূলীয় বাতাসের জন্য ঘুড়ি উড়ানোর আদর্শ স্থান হিসেবে পরিচিত এই ফানো দ্বীপ। প্রতি বছর জুন মাসে এখানে অনুষ্ঠিত হয় ঘুড়ি প্রেমীদের এই উৎসব। ইফশিতা জামান, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।